আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশনগুলি নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি ক্লাস 11-এর জন্য যেমন খুব জরুরি, তেমনি ক্লাস 12-এর জন্যও অত্যন্ত জরুরি। সুতরাং 11 ও 12 দুটো ক্লাসেরই যারা তোমরা রয়েছ সকলে মন দিয়ে এই ভিডিওটা দেখবে। আমি আশা করি এই বিক্রিয়াগুলো সম্পর্কে তোমাদের সমস্ত রকম ধারণা এই ভিডিওটা সঠিকভাবে দেখলে তোমাদের পরিষ্কার হবে। তো আলোচনাটা আমি শুরু করছি। প্রথমে দেখো, আমি হেডিং দিয়েছি প্রতিস্থাপন বিক্রিয়া। এবার প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কি? কোনো একটা জৈব অণুর অন্তর্গত কোনো একটা পরমাণু বা মূলক যদি অপর কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে সেই বিক্রিয়াগুলোকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন একটা উদাহরণ দিয়েছি, RX, X বলতে এখানে একটা হ্যালোজেন বোঝানো হয়েছে। সেই হ্যালোজেনটা OH মূলক দ্বারা দেখো প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এই অণুর অন্তর্গত X পরমাণুটা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে ROH উৎপন্ন করেছে। তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এখানে আর বলতে অ্যালকিল গ্রুপ বোঝানো হয়েছে। এখানে আর বলতে বোঝানো হয়েছে অ্যালকিল গ্রুপ। সেটা মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাল, আইসোবিউটাইল, টারশিয়ারি বিউটাইল, যে কোনো রকম হতে পারে। এবার এই বিক্রিয়াগুলো ধ্রুবীয় মাধ্যমেও ঘটতে পারে, আবার অধ্রুবীয় মাধ্যমেও ঘটতে পারে। একটা নিউক্লিওফাইল দিয়েও ঘটতে পারে, একটা ইলেকট্রোফাইল দিয়েও ঘটতে পারে, বা আবার একটা মুক্ত মূলক দিয়েও ঘটতে পারে। অর্থাৎ যে প্রতিস্থাপন ঘটাবে, অর্থাৎ বিকারকটা, সেটা একটা নিউক্লিওফাইল, একটা ইলেকট্রোফাইল বা একটা মুক্ত মূলক হতে পারে। সেটা ডিপেন্ড করবে মিডিয়ামটা পোলার না নন পোলার তার উপরে। অর্থাৎ ক্রিয়া কৌশলগুলোকে ধ্রুবীয় ক্রিয়া কৌশল এবং অধ্রুবীয় ক্রিয়া কৌশল এরকম ভাবে ভাগ করা যেতে পারে। প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়। আমি দেখো লিখে দিয়েছি। 1 নাম্বার দিয়েছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এদের সংক্ষেপেই বলা হয় SN রিঅ্যাকশনস। এদের সংক্ষেপে বলা হয় SN রিঅ্যাকশনস। S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফাইল। তাহলে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক কি বোঝাচ্ছে জিনিসটা? সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক। ঠিক আছে। 2 নাম্বার দেখো, তার মানে এটা কার উপর নির্ভর করে হলো? যে বিকারক, যে রিয়েজেন্ট, তার উপর ভিত্তি করে। এবার বিকারকটা যদি একটা ইলেকট্রোফাইল হয় এবং আলটিমেটলি সাবস্টিটিউশন ঘটে বা প্রতিস্থাপন ঘটে, তখন তাদেরকে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা SE রিঅ্যাকশনস বলতে পারি। এগুলো সাধারণত অ্যারোমেটিক যৌগে বেশি ঘটে থাকে। এগুলো সাধারণত অ্যারোমেটিক যৌগে বেশি ঘটে থাকে। ঠিক আছে। এই জন্য অনেক সময় ARSE লেখা হয় সেগুলো, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে। তাহলে SE রিঅ্যাকশন, সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক। আর এক ধরনের কি হতে পারে? বিকারকটা যদি কোনো একটা মুক্ত মূলক হয়, ফ্রি রেডিক্যাল হয়, তাহলে তখন যে প্রতিস্থাপনটা হবে সেক্ষেত্রে প্রতিস্থাপনটাকে বলা হবে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন বা মুক্তমূলক প্রতিস্থাপন। তাহলে বুঝতে পারলে তোমরা জিনিসটা? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পেলাম। একটাকে বললাম হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, একটাকে বললাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, আর একটা বললাম ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক প্রতিস্থাপন। 3টে ভাগে ভাগ করতে পারছি। আর একটা জেনারেল এক্সাম্পল আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড যদি অ্যাকুয়াস, AQ বলতে এখানে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ বোঝানো হয়েছে, জলীয় কেউরিক দ্রবণ সে উত্তপ্ত করলে দেখা যাচ্ছে সেটার থেকে একটা অ্যালকোহল পাওয়া যাচ্ছে। এখানে হ্যালোজেনটা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো। তাহলে এটা একটা বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলে? এবার পরের আলোচনা দেখো। এবার দেখো, সাবস্টিটিউশন যে রিঅ্যাকশনগুলো, তাদেরকে আমরা 3টি ভাগে ভাগ করলাম। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর হলো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার নিউক্লিওফাইল কারা বা নিউক্লিয়ার সন্ধানী বিকারক কারা,
এই আলোচনাগুলো তোমাদের আমি বেসিক অর্গানিক কেমিস্ট্রির আলোচনায় কিন্তু আগেই আমি ভিডিওগুলো আপলোড করেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নিও। তবু আমি আরেকবার বলছি, যে বিকারকগুলোর মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে সে তোমার নেগেটিভ আধানও হতে পারে বা লোন পেয়ারও হতে পারে। তাহলে তারা যখন কোনো সাবস্ট্রেটে বিক্রিয়া করবে, সাবস্ট্রেটের যে জায়গাটায় ইলেকট্রনের ঘাটতি আছে সেই জায়গাটায় গিয়ে অ্যাটাক করবে, অর্থাৎ পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। পজিটিভ সেন্টার বলতে আমরা নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন, তার জন্য সেটা পজিটিভ। সেখান থেকে এই বিকারকগুলোকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক বিকারক, অর্থাৎ নিউক্লিয়াস সন্ধানী বিকারক। কারা হতে পারে কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি। OH মাইনাস, RO মাইনাস, ROH, NH2, ওয়াটারও বটে, জল, জল হলেও তার উপরে অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে। NH2 মাইনাস, RCOO মাইনাস, R মাইনাস মানে হচ্ছে কার্ব অ্যানায়ন অ্যাটসেট্রা। তাহলে এরা হচ্ছে সকলেরই ইলেকট্রন সমৃদ্ধ, এরা সবাই ইলেকট্রন রিচ। ফলে এরা সাবস্ট্রেটের যে জায়গাটায় ইলেকট্রনের ঘাটতি আছে সেই জায়গাটায় গিয়ে অ্যাটাক করবে। সে ওই কার্বনের সঙ্গে যুক্ত হবে এবং অন্য একটা পরমাণু বা গ্রুপকে সাবস্টিটিউট করে দেবে, ফলে একটা প্রতিস্থাপিত যৌগ আমরা পাব। এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে, যেটা কিনা একটা নিউক্লিওফাইল ঘটাচ্ছে, অর্থাৎ নিউক্লিওফাইলের ফলে একটা প্রতিস্থাপন হচ্ছে, সেই ধরনের বিক্রিয়াগুলোকে এসএন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে। তাহলে এরা আবার দু রকমের হয়। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপনগুলোকে আবার আমরা দু ভাগে ভাগ করতে পারি মেইনলি। আরেকটা ভাগ আছে, যেহেতু তোমাদের বইয়ে এই আলোচনাটা নেই তাই আমি সেটাকে বাদ দিয়ে রেখেছি, সেটা হয় SNI, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্ট্রামলিকুলার। একই অণুর মধ্য থেকেই হচ্ছে সেটা, সেই রকমের। যাই হোক, যেহেতু সেটা বইয়ে আলোচনা নেই আমি সেটা বাদ দিয়ে রেখেছি। প্রধানত দু রকমের ভাগ এখানে করা হয়েছে, একটা হচ্ছে SN1 এবং আরেকটা হচ্ছে SN2। SN মানে তো তোমরা জানো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, 1 মানে কি ইউনিমলিকুলার, আর 2 মানে কি বাইমলিকুলার, অর্থাৎ মলিকুলারিটি 1 বা মলিকুলারিটি 2। বুঝতে পেরেছো? এখন এটা আমরা কি করে করব, নেক্সট যে আলোচনাগুলো আমরা করব তার মধ্যে সেটা বিস্তৃতভাবে তোমরা জানতে পারবে, সেটা এবার লক্ষ্য করো। এই আলোচনাটা তোমাদের সঙ্গে করছিলাম যে এবার আমরা তাহলে ফোকাসটা করব কি, প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক, অর্থাৎ এসএন রিঅ্যাকশনস গুলোর প্রতি। এসএন রিঅ্যাকশনস গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। একটাকে বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, আরেকটাকে বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। প্রথম অংশটা দেখো, SN1 রিঅ্যাকশনস, তার মানে যার মলিকুলারিটি 1। এবার SN1 রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝি? তাহলে সেই সমস্ত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেখানে সবচেয়ে স্লো স্টেপে, সবচেয়ে ধীর গতি সম্পন্ন স্টেপে একটি মাত্র অণু, আয়ন বা পরমাণু অংশগ্রহণ করে। তাহলে কথাটা বুঝতে পারলে? সেই স্টেপটাকে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ বা হার নির্ধারক ধাপ। একটা বিক্রিয়ায় একাধিক ধাপ থাকতে পারে, তাদের মধ্যে যে ধাপের স্পিড বা গতিশীলতা সবচেয়ে কম, সবচেয়ে স্লো, সেই স্টেপটাকে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ। সেই স্টেপে যদি একটা অণু, একটা আয়ন বা একটা পরমাণু অংশগ্রহণ করে তাহলে সেই ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপনগুলোকে বলা হবে SN রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন। বুঝতে পেরেছো কথাটা? একটা উদাহরণ আমি দিচ্ছি, যে দেখা গেছে টারশিয়ারি হ্যালাইড গুলো, টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড যেগুলো আছে সেগুলো জলীয় NaOH, KOH ইত্যাদির উপস্থিতিতে সামান্য উত্তপ্ত করলেই তারা প্রতিস্থাপন ঘটিয়ে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন করে, এবং এই বিক্রিয়াগুলো SN1 এর টাইপের। অর্থাৎ এই বিক্রিয়াগুলোর হার নির্ধারক ধাপে শুধুমাত্র সাবস্ট্রেটটাই অংশগ্রহণ করে। তাহলে একটা অণু অংশগ্রহণ করলো, কিন্তু বিকারক বা নিউক্লিওফাইলটা কিন্তু অংশগ্রহণ করে না। বুঝতে পেরেছো কথাটা? সেই জন্য এই বিক্রিয়াগুলোর মলিকুলারিটি
অ্যাজ ওয়েল অ্যাজ ক্রম মানে অর্ডার এক হয়, এই বিক্রিয়াগুলোকেই বলা হচ্ছে SN1 বিক্রিয়া। তাহলে SN1 সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো। তাহলে সেই সমস্ত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যার হার নির্ধারক ধাপে একটি মাত্র অণু, আয়ন বা পরমাণু অংশগ্রহণ করে, অর্থাৎ মলিকুলারিটি 1 হয়, অবশ্যই ক্রমটাও বা অর্ডারটাও এক হয়, সেই বিক্রিয়াগুলোকেই বলা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বিক্রিয়া। যেমন টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ঘটে। একটা উদাহরণ আমি দিয়েছি, টারশিয়ারি অ্যালকিল ব্রোমাইড, টারশিয়ারি মিথাইল ব্রোমাইড। সেটা জলীয় কেওইচ দ্রবণ উত্তপ্ত করলে সেটা বিয়ার মূলকটা ওইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করছে। বুঝতে পেরেছো কথাটা? এবার দেখো এর তাহলে ক্রিয়া কৌশলটা কেমন ঘটে। ক্রিয়া কৌশল দেখলেই কেন এটাকে SN1 বলা হচ্ছে সেই ধারণাটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা কি দেখবো এবার? মেকানিজম। আমরা দেখব ক্রিয়া কৌশল বা মেকানিজম। SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজমটা দেখব। এই বিক্রিয়াগুলো সাধারণত দুটো ধাপে হয়, 2 স্টেপস হয়। একটা স্টেপে টারশিয়ারি হ্যালাইডটা বিয়োজিত হয়ে কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। এই স্টেপটাই হচ্ছে স্লো স্টেপ বা সবচেয়ে ধীর গতির ধাপ। সেখানে কি হচ্ছে? অ্যালকিল হ্যালাইডের যে কার্বন হ্যালোজেন বন্ধনটা আছে সেটা বিয়োজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যালোজেনটা তার বন্ধন ইলেকট্রন জোড়াটাকে নিয়ে ব্রোমাইড আয়ন রূপে বেরিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতি হিসাবে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে এবং এখানে অন্য কেউ অংশগ্রহণ করছে না, এবং এই ধাপটা উভমুখী এবং খুব স্লো। বুঝতে পেরেছো? এবং দ্বিতীয় ধাপে এই যে কার্বোক্যাটায়নটা হলো তার উপরে তখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করে তার পজিটিভ কার্বন সেন্টারে। নিউক্লিওফাইলটা কি পজিটিভ সেন্টার লাভ করতে চায়, সেটা তখন ওই পজিটিভলি চার্জ কার্বন পরমাণুকে অ্যাটাক করে অ্যালকোহলটা উৎপন্ন করে। বুঝতে পেরেছো? কিন্তু এই পরের যে স্টেপটা, সেকেন্ড স্টেপটা, এটা কিন্তু ফার্স্ট। তাহলে হার নির্ধারক ধাপ কোনটা? প্রথম ধাপটা, অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের বিয়োজনের ধাপটা। সেখানে শুধুমাত্র সাবস্ট্রেটটাই অংশগ্রহণ করছে, তাই একে বলা হচ্ছে 1 বা এর মলিকুলারিটি 1। তার মানে এইসব বিক্রিয়ার ক্ষেত্রে রেটটা কি হচ্ছে? রেটটা শুধুমাত্র সাবস্ট্রেট এর গাঢ়ত্বের উপরে নির্ভর করছে, অন্য কোনো গাঢ়ত্বের উপরে নির্ভর করছে না। তাহলে স্লো স্টেপ যেটা, সেই স্টেপে শুধুমাত্র সাবস্ট্রেট অংশগ্রহণ করছে এবং তার গাঢ়ত্বের উপরেই বিক্রিয়ার হারটা নির্ভর করছে। এই কারণে এটা হচ্ছে SN1। কথাটা এবার মেকানিজমটা দেখে নাও। প্রথম স্টেপে কি হলো আমি একটা এঁকে নিই, এইটাই আমি আঁকি। দেখো টারশিয়ারি হ্যালাইডটা আমি এঁকে ফেলি। মিথাইল গুলোকে আমি এমি করে আঁকছি। মিথাইল গুলোকে আমি কি করে আঁকছি? এমি ফর মিথাইল। এমি মানে কি? মিথাইল। এখানে ব্রোমিনটা যুক্ত আছে, তাহলে এটা টারশিয়ারি হ্যালাইড, একটা হলো টারশিয়ারি মিথাইল ব্রোমাইড। দেখো এইবার এই স্টেপটা হয়ে গেল উভমুখী এবং স্লো স্টেপ। এই স্টেপটা হচ্ছে উভমুখী এবং স্লো। এই স্টেপে কি হলো? এইটা ইলেকট্রন জোড়া নিয়ে বেরিয়ে গেল। তাহলে কি তৈরি হচ্ছে? সি এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, আর এখানে একটা মিথাইল। এটা হচ্ছে পজিটিভলি চার্জ কার্বন বা কার্বোক্যাটায়ন। এটা পজিটিভলি চার্জ ক্যাটায়ন, চার্জ কার্বন বা কার্বোক্যাটায়ন। বুঝতে পেরেছো? এর স্ট্রাকচারটা কিন্তু তোমরা কার্বোক্যাটায়নের স্ট্রাকচার গুলো আগেই যে বেসিক অর্গানিক কেমিস্ট্রির আলোচনা তার মধ্যে দেওয়া ছিল। তোমরা জানো এই কার্বনটা sp2 সংকরায়িত এবং এটা ত্রিকোণীয় সমতলীয়। কোন সমতলটা এখানে বলা হচ্ছে? এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ডটা, এই প্লেনটাকে বলা হচ্ছে। এটা তাহলে ফার্স্ট স্লো স্টেপ গেল। তাহলে এইটাই হচ্ছে RDS
রেট ডিটারমিনিং স্টেপ। এখানে কয়টা অণু অংশন করছে? একটাই, এই যে একটাই সাবস্ট্রেটটা শুধু অংশন করছে, তাহলে মলিকুলারিটি 1। তাহলে এটা শুধুমাত্র এর গাঢ়ত্বের উপরে নির্ভর করে, নিউক্লিওফিলের গাঢ়ত্বের উপরে কিন্তু নির্ভর করে না। তাহলে SN1 রিঅ্যাকশন গুলো শুধুমাত্র অ্যালকিল হ্যালাইড, সেটা টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে বেশি ঘটে, সেকেন্ডারি হ্যালাইড গুলো খুব রেয়ারলি দেয়। এই টারশিয়ারি হ্যালাইডের শুধুমাত্র গাঢ়ত্বের উপরে নির্ভর করছে, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে কিন্তু নির্ভর করছে না। এই জন্য আমরা বলেছি মলিকুলারিটি এর কত 1 বা অর্ডারটা হচ্ছে 1। ঠিক আছে, এইবার এই স্টেপটাই কি হচ্ছে এবার, তাহলে এখানে আর কি বেরোলো? ব্রোমাইড আয়ন উৎপন্ন হলো। এইবার দেখো, এই যে এটা উৎপন্ন হলো, যেহেতু এটা প্ল্যানার, ওইচ মূলকটা, কারণ জলীয় দ্রবণে কে ওইচ নেওয়া হয়েছে, সেটা বিয়োজিত হয়ে ওইচ মূলক উৎপন্ন হয়েছে, ওটা ইলেকট্রন সমৃদ্ধ, তার মানে সেটা একটা নিউক্লিওফাইল। এবার এই যে তলটা আছে কার্বোক্যাটায়নের, যেহেতু এটা ত্রিকোণীয় সমতলীয়, এই প্লেনটার এদিক থেকেও অ্যাটাক করতে পারে, এই প্লেনটার এদিক থেকেও অ্যাটাক করতে পারে। তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা। ধরো কার্বোক্যাটায়নটা হচ্ছে এরকম, এটা বোর্ডের প্লেনের মধ্যে আছে, ঠিক আছে, এইটা পজিটিভলি চার্জ কার্বন। তাহলে এবার এদিক থেকেও ওই মূলকটা অ্যাটাক করতে পারে এই পজিটিভ কার্বনটাকে, আবার বোর্ডের পিছন দিক থেকে এসেও অ্যাটাক করতে পারে। আবার যদি এইভাবে ধরো, তাহলে এদিক থেকেও অ্যাটাক করতে পারে, এদিক থেকেও অ্যাটাক করতে পারে। দুটো পসিবিলিটি, দুটো সম্ভাবনায় কিন্তু ইকুয়ালি সম্ভাবনা, ইকুয়াল অপরচুনিটি হচ্ছে দুদিক থেকেই অ্যাটাক করা। বুঝতে পেরেছো? তাহলে পরের স্টেপে তাহলে কি হচ্ছে? ওইচ মূলক অ্যাটাক করছে। কে অ্যাটাক করছে? ওইচ মূলক। তাহলে পরের স্টেপে ওইচ মূলক অ্যাটাক করছে, সেটা যে কোনো দিক থেকেই করতে পারে, এই তলের এদিক থেকেও করতে পারে, এদিক থেকেও করতে পারে। তাহলে আমি এদিক থেকে দেখাই একবার, একবার আমি এদিক থেকে দেখাই, দুই দিক থেকেই হতে পারে অ্যাটাকটা। যদি এদিক থেকে হয় তাহলে এই স্ট্রাকচারটা ফেরত আসবে, যদি এদিক থেকে অ্যাটাক হয় তাহলে কিন্তু স্ট্রাকচারটা উল্টো হয়ে যাবে। দেখো কিরকম হচ্ছে, সি, তাহলে এই স্ট্রাকচারটা ফেরত নিয়ে আসি আগে। তাহলে এখানে ওই মূলক ঢুকে গেল, এইটা তাহলে এমি, এইটা তাহলে এমি, আর এটাও এমি মিথাইল। তখন এই স্ট্রাকচারটা পাবো। আর যদি অ্যাটাকটা এই পাশ থেকে হয়, তিনটা যেমন দেখাচ্ছিলাম, তিনটাকে আমি যেমন দেখাচ্ছিলাম, এরকম যদি হয়, এদিক থেকে যদি অ্যাটাকটা হয় তাহলে ওরা এদিকে সরে আসবে, ওইচ মূলকটা তখন তাহলে কোন দিকে লাগবে? এইদিকে লাগবে ওইচ মূলকটা। আর যদি এই পাশ থেকে অ্যাটাক হয়, যদি এরকম ধরি, প্ল্যানার এরকম যদি ধরি, তাহলে তখন এগুলো এইদিকে সরে যাবে, তখন ওইচ মূলকটা এদিক থেকে আসবে। তাহলে তখন স্ট্রাকচারটা কিরকম হবে দেখে নাও। তখন স্ট্রাকচারটা হবে, প্লাস দিয়ে দিলাম এখানে, ওইচ মূলকটা থাকবে তাহলে এই পাশে, সি, এমি, এমি, আর হচ্ছে এমি। বুঝতে পারলে? তাহলে দুটো প্রোডাক্টই কিন্তু ইকুয়ালি পাওয়ার কথা, যদি এটা 100%, যদি কার্বোক্যাটায়নটা যদি একদম বিয়ার থাকে, একা একা থাকে, এবং সম্পূর্ণভাবে এই যে যেটা লিভিং গ্রুপ, এটাকে বলা হচ্ছে লিভিং গ্রুপ, যে লিভ করছে, সেটা যদি একদম সরে যায়, তাহলে কিন্তু এর বোথ সাইডই ইকুয়ালি প্রবাবল হবে নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য। সেক্ষেত্রে এরকম দুটো যৌগই পাওয়া যাবে 50-50 করে। এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে এরা অপটিক্যালি অ্যাক্টিভ হবে সেক্ষেত্রে, অর্থাৎ তখন এক জোড়া ইনানসিওমার পাওয়া যাবে, এবং যে মিশ্রণটা তৈরি হবে তার অপটিক্যাল অ্যাক্টিভিটি 0 হয়ে যাবে। এই ধরনের মিক্সচারকেই বলা হচ্ছে রেসেমিক মিশ্রণ বা রেসেমিক মডিফিকেশন। তাহলে SN1 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রি বলা হয় এটাকে। তাহলে SN1 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রিটা কি? যে এই বিক্রিয়ার ফলে যে প্রোডাক্টটা পাওয়া যায়, সেই প্রোডাক্টটা একটা রেসেমিক মিশ্রণ হয়, কারণ সেখানে পজিটিভ ঘূর্ণনযুক্ত একটা, তারই একটা ইনানসিওমার নেগেটিভ ঘূর্ণনযুক্ত, দুটো একই পরিমাণ পজিটিভ ও নেগেটিভ ঘূর্ণনযুক্ত দুটো ইনানসিওমার সমান পরিমাণে তৈরি হয়, 50-50 তৈরি হয়। ফলে দ্রবণের নিট অ্যাক্টিভিটি কত হয়ে যায়? 0। অর্থাৎ সেই দ্রবণটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এরকমই একটা মিশ্রণকে বলা হচ্ছে রেসেমিক মিশ্রণ বা রেসেমিক মডিফিকেশন। তাহলে SN1 এর ক্রিয়া কৌশল বুঝলে, এই স্টেপটা কিন্তু ফার্স্ট। এই স্টেপটা কি?
ফাস্ট, দ্রুত গতি, এই স্টেপটা কিন্তু ফাস্ট। তাহলে যেহেতু এই স্টেপে উভমুখী এবং খুব স্লো এবং একটাই অণু অংশন করছে, তাহলে রেটটা শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপরে নির্ভর করছে। তাই এই বিক্রিয়াগুলোকে SN1 বিক্রিয়া বলা হচ্ছে। তাই এই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে SN1 বিক্রিয়া, অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। নিশ্চয়ই আলোচনাটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার পরেরটা দেখো। এবার আমরা দেখব SN2 বিক্রিয়া সম্পর্কে। SN2 বিক্রিয়াগুলো সাধারণত মিথাইল বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সচরাচর ঘটে। ঠিক আছে, তাহলে SN2 বিক্রিয়াগুলো সাধারণত কাদের জন্য ঘটে? মিথাইল হ্যালাইড বা প্রাইমারি হ্যালাইডের জন্য। সেকেন্ডারি হ্যালাইডের জন্য ঘটে, সেখানে আবার SN1ও কোনো 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 ক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু মিথাইল ও প্রাইমারির জন্য অবশ্যই কি ঘটে? SN2 বিক্রিয়া ঘটে। এবার দেখো কেন এটাকে SN2 বলা হচ্ছে। এই বিক্রিয়াতে যে স্লো স্টেপটা আছে, সেই স্টেপে নিশ্চয়ই তাহলে এবার সাবস্ট্রেটও অংশগ্রহণ করে এবং নিউক্লিওফাইলও অংশগ্রহণ করে। আসলে এই বিক্রিয়াগুলো একটি মাত্র ধাপেই হয়। এই বিক্রিয়াগুলো একটি মাত্র ধাপেই হয়। আগেরবার আমরা যেটা SN1 এর ক্ষেত্রে দেখেছিলাম, প্রথম ধাপে কার্বন হ্যালাইড বন্ধনটা বিয়োজিত হয়ে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছিল, ইন্টারমিডিয়েট একটা। সেটার উপরে আবার তখন নিউক্লিওফাইল অ্যাটাক করছিল, সেকেন্ড স্টেপে তৈরি হচ্ছিল অ্যালকোহলটা। কিন্তু এবার নিউক্লিওফিলিক অ্যাটাক ওই পজিটিভলি চার্জ কার্বন অ্যাটমে এবং লিভিং গ্রুপ অর্থাৎ হ্যালাইডটার বেরিয়ে যাওয়া একই সঙ্গে ঘটে এবং একটা খুব শর্ট টাইমের জন্য 10⁻12, 10⁻13 এইরকম সেকেন্ড টাইমের জন্য একটা ইন্টারমিডিয়েট বলবো না, এমন একটা পরিবৃত্তি অবস্থার সৃষ্টি হয়। তাকে বলা হয় ট্রানজিশন স্টেট ইংরেজিতে। পরিবৃত্তি অবস্থা বা ট্রানজিশন স্টেট, সেটা খুব অল্প 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 সময়ের জন্য। এই অবস্থাটাতে নিউক্লিওফাইল যেটা পজিটিভলি চার্জ কার্বনকে অ্যাটাক করছে, সেই কার্বনের সঙ্গে পুরোপুরি যুক্ত হতে পারে না, আবার লিভিং গ্রুপটাও পুরোপুরি কিন্তু সেই কার্বনটা ছেড়ে বেরিয়ে যেতে পারে না। এমন একটা অবস্থাকেই বলা হচ্ছে পরিবৃত্তি অবস্থা। তোমরা চিত্র থেকে পরিষ্কার সেটা বুঝতে পারছো, সেটাকে আমি ডটেড লাইন দিয়ে লিখেছি। এবার দেখো এই কার্বনটা পজিটিভলি চার্জড দেখা যাচ্ছে, আর এই হ্যালাইডটা হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করলো? পজিটিভলি চার্জড কার্বন অ্যাটমে। এবার কোন দিক থেকে অ্যাটাক করলো? হ্যালাইড পরমাণুটার বিপরীত দিক থেকে। যেমন ধরো এরকম ভাবে যদি তিনটে থাকে, আর এখানে যদি তোমার এদিক থেকে দেখাই, এদিক থেকে যদি এরকম থাকে, এরকম আছে জিনিসটা, এরকম আছে, তাহলে অ্যাটাকটা এবার কোন দিক থেকে করবে? এই দিক থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, অর্থাৎ লিভিং গ্রুপের ঠিক অপোজিট সাইড থেকে, লিভিং গ্রুপের অপোজিট সাইড থেকে অ্যাটাকটা করছে। বুঝতে পারছো জিনিসটা? লিভিং গ্রুপের অপোজিট সাইড থেকে অ্যাটাকটা করছে। এটা এখানে গিয়ে পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে আর এটা বেরিয়ে যেতে শুরু করবে। পরিবৃত্তি অবস্থায় এই বন্ধনটাও পুরোপুরি তৈরি হবে না, এটাও পুরোপুরি খুলবে না। অর্থাৎ তখন যেন কার্বনটা পেন্টাভ্যালেন্ট একটা অস্থায়ী স্টেটের মতো তৈরি করবে। এরকমই একটা স্টেটকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। বুঝতে পারলে জিনিসটা? পরিষ্কার একদম। এবার কি হবে? লিভিং গ্রুপটা আলটিমেটলি বেরিয়ে যাবে এবং ওই মূলকটা বা নিউক্লিওফাইলটা ওই কার্বনের সঙ্গে শক্তিশালী বন্ধন তৈরি করবে। অর্থাৎ নিউক্লিওফাইলের সঙ্গে কার্বনের বন্ধনটা দৃঢ় হতে শুরু করবে আর লিভিং গ্রুপের সঙ্গে বন্ধনটা ধীরে ধীরে শিথিল হতে শুরু করবে। এক সময় এই বন্ধনটা পুরোপুরি তৈরি হবে আর হ্যালোজেনের সঙ্গে যে বন্ধনটা ছিল সেটা খুলে যাবে, অর্থাৎ হ্যালাইড আয়ন রূপে সেটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? এবার কি হবে তাহলে? এটা যখন এদিক থেকে বেরিয়ে গেল, তাহলে তখন এটা এইদিকে চলে গেল, এদিক থেকেও নিউক্লিওফাইলটা অ্যাটাক হয়ে গেল। তখন এই স্ট্রাকচারটা তাহলে কি হচ্ছে? এরকম রোটেট হয়ে যাচ্ছে এই কার্বন সেন্টারকে ঘিরে। স্ট্রাকচারটা এরকম রোটেট হয়ে যাবে, ইনভার্সন, ছাতা যেমন উল্টে যায় তেমন হয়ে যাবে। এই জন্য এটা এর স্টিরিওকেমিস্ট্রিটাকে বলা হয় ইনভার্সন অফ কনফিগারেশন। এটাকে বলা হয় ইনভার্সন অফ কনফিগারেশন। বুঝতে পেরেছো? এবং এটা একটা ধাপেই ঘটে, যেখানে সাবস্ট্রেটটা অর্থাৎ অ্যালকিল হ্যালাইডটা এবং নিউক্লিওফাইলটা এক্ষেত্রে ওই মূলকটা দুটোই অংশগ্রহণ করছে এবং দুটোরই গাঢ়ত্বের উপরে বিক্রিয়াটা নির্ভর করছে। তাই এটা বাইমলিকুলার এবং এর অর্ডারটাও 2 হয়। বুঝতে পেরেছো? তাহলে এই বিক্রিয়াগুলোকে বলা হয় SN2
টু রিয়াকশনস, তাহলে এদেরকেই বলা হচ্ছে SN2 বিক্রিয়া, অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। বুঝতে পেরেছো কথাটা? বোঝা গেল? এবার দেখো কেন নিউক্লিওফাইলটা হ্যালাইড আয়নের বিপরীত দিক থেকে পজিটিভলি চার্জ কার্বনকে অ্যাটাক করলো। এবার দেখো হ্যালাইডটা কি ছিল? হ্যালোজেন পরমাণুটা কি আংশিক ঋণাত্মক আধানযুক্ত ছিল, আবার ওইচ মূলকটা তো নিজে ঋণাত্মক আধানযুক্তই। আর এই দিক থেকে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স বেশি আছে, কারণ এদিক থেকে লিভিং গ্রুপটা বেরোবে, তাহলে এদিকের থেকে কিন্তু জায়গা কম আছে। সের তুলনায় এই দিকটা বিপরীত সাইডটা কিন্তু অনেকটা ওপেন, খোলা, অর্থাৎ স্টেরিক হিন্ড্রেন্সটা কম। এক হচ্ছে নিউক্লিওফাইলটাকে ওই হ্যালোজেন পরমাণুটা যেটি আংশিক ঋণাত্মক আধানযুক্ত তাকে বিকর্ষণ করছে, তাহলে সেই দিক থেকে অ্যাটাক হওয়াটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা, হ্যালোজেন পরমাণুটা ওই দিক থেকে বেরিয়ে যাবে, ফলে সেই দিক থেকে অ্যাটাক করাটার অসুবিধা, কারণ স্টেরিক হিন্ড্রেন্স বেশি। কিন্তু রেয়ার সাইড থেকে যদি অ্যাটাকটা করে তাহলে সেদিক থেকে স্টেরিক হিন্ড্রেন্স কম এবং হ্যালোজেন পরমাণুর সঙ্গে তার বিকর্ষণটাও খুব কম। এই দুটো কারণের জন্য এইরকম প্রতিস্থাপনে অ্যাটাকটা হ্যালোজেন পরমাণুর রেয়ার সাইড থেকে হচ্ছে, অ্যাটাকটা হ্যালোজেন পরমাণুর রেয়ার সাইড থেকে হচ্ছে, এবং মধ্যবর্তী অবস্থায় একটা কি তৈরি হচ্ছে? টিএস তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? এবং আলটিমেটলি নিউক্লিওফাইলের সঙ্গে বন্ধনটা দৃঢ় হচ্ছে এবং হ্যালোজেনের সঙ্গে বন্ধনটা শিথিল হচ্ছে। আলটিমেটলি ওই কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলের বন্ধনটা শক্তিশালীভাবে তৈরি হয়ে যাচ্ছে এবং হ্যালাইড আয়নটা ওই সাবস্ট্রেট ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে লিভিং গ্রুপ হিসেবে। ফলে আমরা প্রতিস্থাপিত যৌগটা পাচ্ছি, এবং এই প্রতিস্থাপিত যৌগের বেলায় দেখছি স্ট্রাকচারটা ছাতার মতো ফোল্ড করে যাচ্ছে। একেই বলা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে SN2 বিক্রিয়াটা বোঝা গেল। তাহলে আমরা SN1ও দেখলাম, SN2ও দেখলাম। তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক এর যে দুটো টাইপ SN1 এবং SN2, কাদের কাদের ক্ষেত্রে কোনটা কখন কিভাবে হবে এর ডিটেলস গুলো এখন আমি তোমাদেরকে আলোচনা করব, তাহলে তোমরা ধৈর্য ধরে শোনো। এখন আমরা SN1 ও SN2 বিক্রিয়ার তুলনামূলক আলোচনা করব, অর্থাৎ SN1 এ কি কি হচ্ছে, SN2 তে কি কি হচ্ছে না, কোথায় মিল আছে কোথায় মিল নেই, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কোন সব ক্ষেত্রে SN1 প্রেফার্ড প্রসেস, কোন সব ক্ষেত্রে SN2 প্রেফার্ড প্রসেস, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। এবার দেখো, এক নাম্বার আলোচনায় আমি কি নিয়ে এসেছি? SN1 এর ক্ষেত্রে এটা দুটি ধাপে ঘটে, আমরা মেকানিজম থেকে সেটা পরিষ্কার দেখতে পেয়েছি। প্রথম ধাপটা স্লো, দ্বিতীয় ধাপটা ফাস্ট। প্রথম ধাপটা হচ্ছে রেট ডিটারমিনিং, এবং সেটা শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। আমি লিখে দিয়েছি রেটটা তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। মলিকুলারিটি এবং অর্ডার দুটোই হচ্ছে ইউনিটি, এক। এই জন্য এদেরকে SN1 বলা হচ্ছে। SN2 এর ক্ষেত্রে একটি মাত্র ধাপে ঘটে, এবং সেটাই একটা ধাপ হলে সেটাই একটা ধাপই, সেটাই স্লো, সেটাই রেট ডিটারমিনিং স্টেপ, সেটাই RDS। তাহলে এক্ষেত্রে প্রথম ধাপটা RDS, কিন্তু এক্ষেত্রে একটাই ধাপ, তাহলে ওটাই RDS। এবার এই ধাপে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুটোই অংশগ্রহণ করে, আমরা মেকানিজম থেকে এই মাত্র দেখলাম। তাহলে এর মলিকুলারিটি এবং অর্ডার দুটোই দুই, মলিকুলারিটি এবং অর্ডার দুটোই হচ্ছে দুই। বুঝতে পেরেছ? বাইমলিকুলার, তেমনি দেখা যায় এটার অর্ডারটাও দুই। ঠিক আছে? তাহলে দেখলাম এটা প্রথম যে মিল বা অমিল সেটা দেখলাম। 2 নাম্বারটা দেখি তুলনামূলক আলোচনা। SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। তাহলে SN1 বিক্রিয়ায় যে হ্যালাইড আয়নটা যেই তার ইলেকট্রন জোড় নিয়ে বেরিয়ে গেল, হ্যালোজেন পরমাণুটা হ্যালাইড আয়ন রূপে ফেলে গেল কাকে? কার্বোক্যাটায়নকে। যেটা কি sp2, কার্বনটা কি সংকরায়িত sp2, যেটা আমরা আগেই আলোচনা করেছি বেসিক অর্গানিক কেমিস্ট্রিতে। ঠিক আছে? তাহলে একটা প্ল্যানার কার্বোক্যাটায়ন তৈরি হলো, ত্রিকোণীয় সমতলীয়। তাহলে কার্বোক্যাটায়ন একটা ইন্টারমিডিয়েট হিসেবে পাচ্ছি। এবার এই কার্বোক্যাটায়নটা স্থিতিশীলতা, যত হাইপার কনজুগেটিভ ফর্ম হবে অ্যালকিল হ্যালাইড গুলোর ক্ষেত্রে তত বেশি স্টেবল হবে। তেমনি যদি রেজোন্যান্স হওয়ার সম্ভাবনা থাকে তাহলে স্টেবিলিটি আরো বাড়বে। তোমাদের আমি আলোচনাগুলো করেছি কোথায় কোথায় কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি করে বাড়ে। 3 ডিগ্রি ক্যাটায়নের স্থায়িত্ব 2 ডিগ্রি থেকে বেশি, সেটা আবার 1 ডিগ্রি থেকে বেশি, সেটা আবার মিথাইলের থেকে বেশি। আলোচনাগুলো করেছি আমি। এবার এর ক্ষেত্রে কি হয়? রেসিনিক প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ যে প্রোডাক্টটা পাওয়া যায় সাবস্টিটিউটেড যে প্রোডাক্টটা পাওয়া যায়, সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা দেখা যায় একটা রেসিমিক মিক্সচার হয়। অর্থাৎ যদি সাবস্ট্রেটটা অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে যে প্রোডাক্টটা হবে সেটা এক জোড়া ইনানসিওমার হবে,
যাদের অপটিক্যাল রোটেশন গুলো পরস্পরের বিপরীত ও সমান, ফলে মিক্সচারটার অপটিক্যাল অ্যাক্টিভিটি কি শূন্য হবে। অর্থাৎ সাবস্ট্রেটটা যদি আমি অপটিক্যালি অ্যাক্টিভ নেই, তাহলে সেক্ষেত্রে যে মিক্সচারটা আমি পাবো সেখানে 50-50 থাকবে হচ্ছে দুটো এনএনসিওমার, ফলে তার অপটিক্যাল অ্যাক্টিভিটিটা 0 হবে। অর্থাৎ ওটাকেই বলা হচ্ছে রেসিমিক মিক্সচার বা রেসিমিক মডিফিকেশন। তাহলে বোঝা গেল SN2 এর বেলায় কি হয়, একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে যায়, যেটার স্থায়িত্ব খুব 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 কম, 10 to the power -10, 10 to the power -12, 10 to the power -13 এত সেকেন্ডের জন্য হয়। ঠিক আছে, ভেরি 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 শর্ট লিভড, বুঝেছো। সেখান থেকে কি হয় তোমাদের বললাম, রেয়ার সাইড থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, আরেক দিক থেকে হ্যালোজেনটা বেরিয়ে যায়, এবং এই ক্ষেত্রে কি হয়, ইনভার্সন অফ দ্য স্ট্রাকচার। তাহলে ইনভার্সন ঘটে, অর্থাৎ যে স্ট্রাকচারটা আমি নিয়েছিলাম তার ইনভার্সন হবে, যেমন ছাতার মতো উল্টে যায় সেরকম হবে। তাহলে এই ক্ষেত্রে ইনভার্সন অকার্স লিখে দিয়েছেন। তাহলে এইটুকু বুঝতে পারলেন। তাহলে এইটুকু আমি মুছে দিই এখন। যদি তোমাদের বলে যে স্টিরিওকেমিক্যাল ফিচার গুলো আলোচনা করো SN1 SN2, তাহলে কিন্তু ওইগুলোই বলতে হবে যে SN1 এর ক্ষেত্রে রেসিমিক মডিফিকেশন বা রেসিমিক মিক্সচার পাওয়া যায়, আর SN2 এর ক্ষেত্রে ইনভার্সন অফ দা স্ট্রাকচার হয়। তাহলে এটা হচ্ছে স্টিরিওকেমিক্যাল ফিচার। মেকানিজম চাইলে মেকানিজম লিখবে, যেভাবে আমি মেকানিজমটা দেখিয়েছি ওভাবে লিখবে, ক্রিয়া কৌশল। তাহলে কি চাইছে তার উপরে তোমার নির্ভর করে উত্তরগুলো হবে। এবার দেখো থার্ড পয়েন্ট হিসেবে কি লেখা যায়, স্ট্রাকচারের উপর এটা কিভাবে নির্ভর করছে, অ্যালকিল হ্যালাইডের স্ট্রাকচার, সংক্ষেপে আমি লিখলাম স্ট্রাকচারের উপরে। দেখা গেছে SN1 বিক্রিয়াগুলো টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, তার থেকে কম ভালো হয় মানে 2 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে, তার থেকে কম হয় 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে, আর মিথাইলের ক্ষেত্রে সবচেয়ে কম। তাহলে সক্রিয়তা, হ্যালাইডগুলির সক্রিয়তা যদি আমরা বলি, মিথাইল হ্যালাইডের থেকে প্রাইমারি হ্যালাইডের SN1 হওয়ার সম্ভাবনা বেশি, তার থেকে 2 ডিগ্রি হ্যালাইডের সম্ভাবনা আরো বেশি, এবং 3 ডিগ্রি হ্যালাইডের SN1 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন বেশি? টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্সটা অত্যন্ত বেশি, কারণ অনেকগুলো অ্যালকিল গ্রুপ পজিটিভলি চার্জ কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, ফলে ওই রেয়ার সাইড অ্যাটাক অফ দা নিউক্লিওফাইল হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায়, জায়গাটা ঠিক পায় না ও যাওয়ার মতো, অ্যাটাক করার মতো। বুঝতে পেরেছো? ফলে এক্ষেত্রে সুবিধাজনক পদ্ধতি কি, স্টেরিক হিন্ড্রেন্সটা কমানোর সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হ্যালাইড আয়নটাকে বের করে দিলাম আমি, ফলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, ফলে sp3 থেকে স্ট্রাকচারটা sp2 হয়ে গেল, ফলে বন্ধন কোণগুলো 109 ডিগ্রি 28 মিনিট থেকে হয়ে গেল হচ্ছে 120 ডিগ্রি, ফলে স্টেরিক হিন্ড্রেন্স অনেক কমে গেল এবং প্ল্যানার স্ট্রাকচার হলো। এইবার এই প্ল্যানার স্ট্রাকচারের উপর নিউক্লিওফাইলটা যে কোনো দুই দিক থেকেই অ্যাটাক করতে পারে, তোমাদের যেটা আমি বোঝালাম খুব ভালো করে। তাহলে এই কারণে এখানে দেখা যাচ্ছে মিথাইলের থেকে, হ্যালাইডগুলোর থেকে প্রাইমারি হ্যালাইড, তার থেকে বেশি সম্ভাবনা 2 ডিগ্রি হ্যালাইড, সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে। আবার যদি কোথাও এরকম হয় যে রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে কিন্তু তার SN1 হওয়ার সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। বুঝেছো? কারণ আমরা জানি হাইপার কনজুগেশন স্টেবিলিটির থেকে রেজোনেন্স স্টেবিলিটি অনেক অনেক বেশি প্রোনাউন্সড। তাহলে যদি কোনো সেকেন্ডারি হ্যালাইড থাকে, তার আবার রেজোনেন্স স্টেবিলিটি হয়, তাহলে সেকেন্ডারি হ্যালাইড হোক কি, কিন্তু তার রেজোনেন্স স্থিতিশীলতা আছে, তাহলে সেটা সেকেন্ডারি হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু SN1 হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বোঝা গেল জিনিসটা। আর SN2 এর ক্ষেত্রে কি হবে, যত স্টেরিক হিন্ড্রেন্স কম হবে SN2 হওয়ার সম্ভাবনা তত বাড়বে, কারণ রেয়ার সাইডটা তত, স্টেরিক হিন্ড্রেন্স তত কম হবে। বুঝতে পেরেছো? তাহলে পজিটিভলি চার্জড কার্বনের সঙ্গে যত কম সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, SN2 হওয়ার সম্ভাবনা তত বেশি হবে, কারণ রেয়ার সাইড অ্যাটাক অফ দ্য নিউক্লিওফাইল তত ইজিলি করবে। তাহলে এক্ষেত্রে উল্টো একদম ক্রমটা জাস্ট বিপরীত। 1 ডিগ্রি মানে মিথাইল হ্যালাইড গুলোর SN2 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার থেকে কম হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড, তার থেকে কম সেকেন্ডারি হ্যালাইড, আর টারশিয়ারি হ্যালাইডের SN2 হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে আমরা হ্যালাইড গুলোর স্ট্রাকচার থেকে কোথায় SN1 হবে আর কোথায় SN2 হবে তা কিন্তু স্ট্রাকচার দেখেই আমরা মোটামুটি বুঝতে পারবো। তাহলে একটা গেল স্ট্রাকচারাল ফিচার। এবার আমরা আসি সলিউশন, দ্রবণটা কেমন নিয়েছি আমরা।
আমরা জানি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। কার্বোক্যাটায়নটা কি? পজিটিভলি চার্জড একটা হচ্ছে আয়ন, কার্বন দ্যাট বিয়ার্স এ পজিটিভ সেন্টার। তাহলে সেটা যদি পোলার মিডিয়াম হয় তাহলে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বাড়বে, ফলে পোলার মিডিয়াম SN1 কে প্রেফার করে আর নন পোলার মিডিয়াম SN2 কে প্রেফার করে। তাহলে বোঝা গেল জিনিসটা। পোলার প্রোটিক মিডিয়াম SN1 কে সহায়তা করে বা সুবিধা করে দেয়, আর পোলার অ্যাপ্রোটিক সেগুলো করে দেয় হচ্ছে SN2 কে সুবিধা। যেমন DMF ডাইমিথাইল ফরমামাইড, DMSO ডাইমিথাইল সালফোক্সাইড, এই ধরনের পোলার অ্যাপ্রোটিক দ্রাবক সেগুলো SN2 কে সুবিধা করে দেয়। আর যারা পোলার প্রোটিক দ্রাবক, জল, অ্যালকোহল ইত্যাদি, তারা কি করবে? অ্যামোনিয়া। এদের ক্ষেত্রে কি হবে? যেহেতু কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা ওই মিডিয়ামে বাড়বে, ওই দ্রাবকের মধ্যে বাড়বে, ফলে তার সম্ভাবনা বাড়ে। তাহলে বুঝতে পারলে কোথায়? তাহলে দ্রবণের যে আমি সলভেন্টটা ইউজ করলাম, সলিউশন না লিখে এটা সলভেন্ট লেখো। তাহলে সলভেন্ট যেটা ইউজ করলাম, সেই সলভেন্টের পোলারিটি সেটা কিন্তু ডিপেন্ড করছে সেটা SN1 এর সম্ভাবনাকে বাড়াবে না SN2 এর সম্ভাবনাকে বাড়াবে। তাহলে গেল। এবার আসো হচ্ছে লিভিং গ্রুপ। 3 নাম্বার আমরা কি বলছি? লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ লিভিং গ্রুপটা যদি খুব ভালো হয়, খুব ভালো লিভিং গ্রুপ হয়, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়ার পূর্বেই সেটা কিন্তু সাবস্ট্রেট ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাকটা হওয়ার পূর্বেই সেটা সাবস্ট্রেট ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে SN1 হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে বেটার লিভিং গ্রুপ কাকে সাপোর্ট করছে? SN1 কে। কিন্তু ব্যাড লিভিং গ্রুপ যেটা সহজে সাবস্ট্রেট ছেড়ে বেরিয়ে যেতে চায় না, সেটা কিন্তু SN2 কে সহায়তা করবে। তাহলে লিভিং গ্রুপ কোনটা আছে? সেটা কি একটা গুড লিভিং গ্রুপ আর ব্যাড লিভিং গ্রুপ? সেটা বড় লিভিং গ্রুপ না ছোট লিভিং গ্রুপ? তার উপরে ডিপেন্ড করে বিক্রিয়াটা SN1 না SN2 হবে, সেটা অনেক ক্ষেত্রেই নির্ভর করে। তাহলে লিভিং গ্রুপ, সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত লিভিং গ্রুপটার তোমার প্রপার্টি বা ক্যারেক্টার, এও কিন্তু সাবস্টিটিউশন বিক্রিয়া, নিউক্লিওফিলিক বিক্রিয়াগুলোকে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়াগুলোকে অনেকাংশেই প্রভাবিত করে। তাহলে আমরা বললাম স্ট্রাকচার অফ দ্য হ্যালাইড, বললাম আমরা সলভেন্টের কথা, বললাম লিভিং গ্রুপের কথা। এবার নিউক্লিওফাইলটার কথা বলি আমরা। এটা কয় নাম্বার? 5। 6 নাম্বার নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যদি নিউক্লিওফাইলটা স্ট্রং হয়, স্ট্রংলি বেসিক ইন নেচার হয়, এবং সেটার যদি কনসেন্ট্রেশন বেশি হয়, তাহলে লিভিং গ্রুপটা বের হওয়ার আগেই সে কিন্তু অ্যাটাক করে দিবে পজিটিভলি চার্জ কার্বন অ্যাটমকে রেয়ার সাইড থেকে। ফলে স্ট্রং নিউক্লিওফাইল, হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন অন নিউক্লিওফাইল SN2 কে সহায়তা করে। কিন্তু যদি উল্টো কেস হয়, নিউক্লিওফাইলটা স্ট্রং নয়, এর বেসিসিটি খুব কম, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাকটা কিন্তু সহজে হতে চাইবে না। সেক্ষেত্রে কিন্তু তোমার SN1টা ফেভারেবল হবে। তাহলে দেখা যাচ্ছে নিউক্লিওফিলিক ক্যারেক্টার সেটাও কিন্তু বিক্রিয়াটা, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়াটা SN1 হবে না SN2 হবে, সেটাকে অনেকাংশেই প্রভাবিত করছে। তাহলে নিশ্চয়ই এই যে আলোচনাটুকু তোমাদের সঙ্গে করলাম, নিশ্চয়ই তোমাদের এই আলোচনাগুলো সঠিকভাবে বোঝা হয়েছে। আজকে যে আলোচনাটা হলো, সেই ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখো। আশা করি এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সম্পর্কে তোমাদের আর কোনো রূপ অসুবিধে থাকবে না। তারপরেও যদি কিছু সমস্যা থাকে, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে বিভিন্ন ক্লাসের জন্য, সেখানে গিয়ে তোমরা বিভিন্ন জিনিস জানতে চাইতে পারো। আমি আমার তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানালাম।
আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। তাহলে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের যে সাবস্টিটিউশন রিয়াকশন নিউক্লিওফিলিক এই আলোচনাটা করছিলাম, এই আলোচনাটা এখানেই শেষ করছি।